বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব, অন্যান্য ধর্মের প্রতি আমার শুভেচ্ছা। আমি রাজনীতিতে এসেছি দীর্ঘদিন থেকে, ছাত্র জীবন থেকে। প্রথম আমার মনে হয় আমি যখন ক্লাস 10-এ পড়ি, মেট্রিক পরীক্ষার্থী, এমন সময় আমাদের স্কুল মাঠে একটা বিএনপির জনসভা হয়। সেই সময়ে আমাদের উপজেলা বিএনপির সভাপতি তখনকার সর্দার সাহেব, আইজুল হক সর্দার সাহেব, উনি বক্তব্য দেন। ওই অনুষ্ঠানে আমি বক্তব্য দিই এবং সেই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মাধ্যমে আমার তখন থেকে দৃঢ় ইচ্ছা যে আমি রাজনীতি করব। মেট্রিকে পরীক্ষা দেওয়ার পর থেকে ঢাকায় আসি, ঢাকা সিটি কলেজে ভর্তি হই। সেখানে রাজনীতি ছিল না, তারপরও ছাত্র সংসদ কাউন্সিল ছিল, ছাত্র কাউন্সিল, সেখানে প্রতিনিধিত্ব করি। এবং তারপর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি হিসাব বিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হলেও, এমন একটা কঠিন সাবজেক্টে ভর্তি হওয়ার পরেও সাহিত্য, সংস্কৃতি এবং রাজনীতিতে জড়িয়ে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের আমি প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আমি আজীবন সদস্য। বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় আমি সাংস্কৃতিক এবং সাহিত্য জগতে অবদানের জন্য এবং পরপর 3 বছর বিশ্ববিদ্যালয়ে সাহিত্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাকে বিশ্ববিদ্যালয় থেকে চ্যান্সেলর পদক মনোনয়ন করা হয় এবং আমি বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর পদক এবং ব্লু ব্লেজার পাই। এর পাশাপাশি ছাত্র রাজনীতি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, তখনই আমার মনে আছে সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক মারা গেছেন। আমার অত্যন্ত বড় প্রিয়জন বড় ভাই মনির হোসেনের হাত ধরে যখন রাজনীতিতে আসি, তখন আমাদের হলের সভাপতি জনাব নুরুল হক জিতু, যিনি এখন মতলব উত্তর থানা বিএনপির সেক্রেটারি, তার রুমে উঠি এবং তার বড় ভাই সুলভ ভালোবাসা পেয়েছি। এবং আমাদের হলেরই আরেক বড় ভাই, বর্তমান বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন, উনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ছিলেন। তাদের নেতৃত্বে রাজনীতিতে যোগ দিই এবং ছাত্র জীবনে আমি ছাত্রদলের একটাই কাউন্সিল পেয়েছিলাম জসিমউদ্দিন হলের, সেটাতে আমি সাহিত্য সম্পাদক হই এবং পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাসাসের সহসভাপতি হিসেবে কাজ করি। ছাত্র বিশ্ববিদ্যালয়ে জীবন শেষ করবার পর আমি আমার এলাকায় সামাজিক কাজ এবং বিশেষ করে শিক্ষা, বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার বিস্তার এবং এলাকার গরিব এবং মেধাবী ছাত্রদেরকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করবার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পড়বার সময় যেসব বৃত্তি পেতাম, বিশেষ করে আমার বোর্ড স্কলারশিপ, বিভাগ ডিপার্টমেন্টাল স্কলারশিপ, রেজিস্টার বিল্ডিংয়ের স্কলারশিপ। আমার বাবা একজন ফ্রিডম ফাইটার, উনি তখন আর্মিতে ছিলেন, সেই হিসেবে আমি সেনা কল্যাণ সংস্থার বৃত্তির টাকা, এই সমস্ত বৃত্তির টাকা আমি আমার এলাকায় গরিব ছাত্রদের পড়ালেখার জন্য আমি তাদেরকে দিতে থাকি। এবং সেই সময় মজার বিষয় হচ্ছে, তখন কোনো পত্রিকায়, দৈনিক নিউজ পেপারে কোনো সাপ্লিমেন্টারি প্রকাশ হতো না। প্রথম ইত্তেফাক প্রকাশ করে কর্চা এবং তরুণ কণ্ঠ, এবং সেখানে আমাকে নিয়ে একটা প্রথম যেদিন প্রকাশ করে সাপ্লিমেন্টারি, সেই তরুণ কণ্ঠে আমাকে নিয়ে একটা প্রতিবেদন ছাপানো হয় এবং সেই সময়কালে লাল রঙের একটা প্রতিবেদন, আমার ছবি দিয়ে সেই প্রতিবেদনটা করা হয় লাল লেখায়, যে একজন ছাত্র টিউশনি করে তার এলাকার গরিব ছাত্রদেরকে বৃত্তির টাকা প্রদান করছেন। এজন্য আমি সেই সময়, আমার মনে আছে রেজানুর রহমান এখন চ্যানেল আয়ে কাজ করেন, উনি তখন এই রিপোর্টটি করেছিলেন আমাকে নিয়ে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বিতর্ক অঙ্গনে বিভিন্ন হলে হলে বিতর্ক ক্লাব খোলার ক্ষেত্রে ব্যাপক অবদান রাখি। ফলশ্রুতিতে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আজীবন সদস্য পদ দেওয়া হয়। রাজনীতির ক্ষেত্রে 2005
সালে 1 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন আপনি তো জানেন যে বিএনপিতে ক্ষমতায় আসলে তখন তো লোক সবাই থাকে। ওই সময়টুকুতে আমি আমার ক্যারিয়ার গঠনের জন্য আমি বিদেশে চলে যাই, কর্পোরেট একটা জব করি। আমি প্রায় 10-15টা দেশের আমি হেড অফ ফাইন্যান্স হিসেবে কাজ করি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। এবং যখন আমি দেখি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান এবং আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যখন ভারতের এবং এদেশের ফ্যাসিস্ট হাসিনার সরকারের লোকজন, তখনকার যারা বিভিন্ন এজেন্সিতে ছিলেন, তারা যখন তাকে অকথ্য নির্যাতন করে তার পিঠ দ্বারা পর্যন্ত ভেঙে দেয়, তখন আমি মনে করেছি আমার ক্যারিয়ারের আর প্রয়োজন নেই। আমি আমার গ্রামে ফিরে যাই এবং বিএনপির রাজনীতিতে 1/11-এর পর যখন মানুষ ঘর থেকে বের হয় না, সেই সময় আমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিএনপিকে সংগঠিত করি এবং আমি বদলগাছি বিএনপির সভাপতি। এবার 2009 সাল থেকে আমি 14 সালের সভাপতি ছিলাম, আবার 22-এও আমি সভাপতি। এবং আওয়ামী ফ্যাসিস্টদের সময় আমি কাউন্সিল করেছি। রিজভী ভাই আমাদের কাউন্সিলের প্রধান অতিথি ছিলেন। সেই কাউন্সিল করে আমি আবারও 22-এ সভাপতি হই এবং সেই 2007 সাল থেকে আমি দলকে সংগঠিত করেছি। 2014 সালেও আমি সভাপতি ছিলাম এবং এই দলকে এখানে সংগঠিত করতে আমার ব্যাপক কাজ করতে হয়, কারণ সেই সময়টায় আমাদের এই আসনে, বিশেষ করে মহাদেবপুর বদলগাছিতে দলের কোনো গণতান্ত্রিক ধারা ছিল না। যেমন ইচ্ছা তেমনভাবে দল গঠিত হইতো। তারপর এই প্রতিযোগিতামূলক এখন রাজনীতি শুরু হয়েছে এখানে, এবং এটা দলের জন্য খুবই সুখকর বিষয় আমি মনে করি। দেখুন, যে কথাটা এসেছে যে আজকে এই দলে আপনি কি করেছেন, এই দলে তো 2007 সাল থেকে আমি কাজ করেছি। মামলা হামলা আমাদের এখানে একমাত্র নওগাঁ জেলার মধ্যে শুধুমাত্র বদলগাছি থানাতেই এই দ্রুত বিচার আইনে মামলা হয় এবং সেই মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মামলা। আমার 173 জন নেতাকর্মী জেলে যায়, দীর্ঘদিন তারা জেলে ছিল। আপনি জানেন গ্রামের লোকজন সাধারণত আর্থিকভাবে অসচ্ছল হয় এবং তাদের মামলার খরচ, জেলখানার পিসির টাকা, তাদের পরিবারেও কাউকে পরিবারও দেখভাল করতে হয়েছে। দীর্ঘ একটা পথ পরিক্রমা আপনি বলতে পারেন। পুলিশবাদী মামলা ছিল, আমি নিজেও বিস্ফোরক মামলাটার আমি 1 নম্বর আসামি। এখানে অনেক মামলায় অনেক নেতাকর্মী অ্যারেস্ট হয়েছিল এবং যেটা কথা যে সুখকর বিষয়, সেটা হচ্ছে আওয়ামী লীগের সময়ও আমাদের থানায় বদলগাছিতে বিএনপির বাইরে আওয়ামী লীগ প্রকাশ্যে কথা বলতে পারতো না, কারণ আমরা জনসংখ্যায় এবং এতটাই সুসংগঠিত ছিলাম যে আওয়ামী লীগ শুধুমাত্র ওই থানায় বসে মামলা দিয়েই তাদের রাজনীতিটা করত। আর যদি জনসেবার কথা বলেন, আমি তো আপনাকে বললাম যে আমার ছাত্র জীবন থেকে করেছি। আমি প্রায় 157টা স্কুলে সে সময় কম্পিউটার দিয়েছি, শুধু বৃত্তির ব্যবস্থা করিনি, কম্পিউটার দিয়েছি। এখনও অনেক ছেলেরা অনেক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত, কেউ হয়তো কোনো হাই স্কুলের হেডমাস্টার, কেউ হয়তো পুলিশের সাব ইন্সপেক্টর কিংবা এসপি, কেউ হয়তো ডাক্তার। এরকম অনেক বাচ্চারা আমার বৃত্তির টাকা দিয়ে তারা পড়ালেখা করেছে। এখন যখন তাদের সাথে দেখা হয় নিজেকে খুব গর্ববোধ করি। তো এছাড়াও যখন আপনি দেখবেন যে কোভিড আসলো এবং প্রত্যেক বছর বিগত 17 বছর প্রত্যেক ঈদেই আমি নেতাকর্মীদের জন্য, বিশেষ করে গরিব যারা নেতাকর্মী তাদের জন্য আমার কোনো জাকাত হয় না, কারণ আমার কোনো টাকা সঞ্চয় থাকে না, কারণ আমি টাকা ইনকাম রুজিরুটি করি এবং আমি আমার কর্মীদের মাঝেই সবসময় বিলিয়ে দিই। সেটা হচ্ছে গত 17 বছর যেটা বলছিলাম, আমার প্রায় প্রত্যেক নেতাকর্মীকেই আমি তাদের ঈদের মধ্যে হয়তো লুঙ্গি, পাঞ্জাবি কিংবা মহিলাদের জন্য শাড়ি এগুলো বিতরণ করে আসছে দীর্ঘদিন থেকে উপহার হিসেবে, তারা ঈদ একসাথে উপভোগ করবার জন্য। কোভিডের সময়, এই করোনার সময় যখন বাংলাদেশে অনেক হাহাকার, সেটা তো মানে আমজনতার জন্য যেটা করেছি আমি, সেটা তো করেছি তাদের বিভিন্ন সহযোগিতা করা, মানে খাবার দিয়ে সহযোগিতা করা, তাদেরকে বিভিন্ন স্যানিটাইজার বা জীবাণুনাশক বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া, সেটা আপনি মাস্ক বলেন কিংবা মানে তাদের হাত ধোয়ার জন্য
যেসব জিনিস আছে, ডেটল বলেন, স্যাভলন বলেন, ওষুধ বলেন, সেগুলো তাদেরকে দিয়ে এসেছি। এবং বিভিন্ন রোগী এলাকায়, বিভিন্ন ক্যান্সার রোগী এবং বিভিন্ন জটিল রোগে যারা ভোগ করে তাদেরকে বিভিন্ন সময় শুধু দেশে না, দেশের বাইরেও বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। এছাড়াও তো আমি প্রত্যেক বছর, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরেকটা আদর্শ হচ্ছে বৃক্ষরোপণ করা, সেই বৃক্ষরোপণ দলীয় কর্মসূচি থাকলেও করি, না থাকলেও এবারও প্রায় 20,000-এর মতো বৃক্ষ আমি মহাদেবপুর এবং বদলগাছিতে করেছি, ফলজ এবং বনজ বৃক্ষ করেছি, রোপণ করেছি। এর পাশাপাশি যেটা আমি করেছি, মহিলাদের জন্য আমি বিশেষ করে নারীদের অধিকার নিয়ে এবং নারীদেরকে কিভাবে জাগরিত করে গ্রামের নারীদেরকে, গ্রামীণ নারীদেরকে কিভাবে সমাজের মূল স্রোতে নিয়ে আসা যায়, এই ব্যাপারে আমি ইউনিয়নে নারীদের সাথে বৈঠক করেছি। এবং আমাদের উপজেলা লেভেলেও আমরা সেরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠানেদের মাধ্যমে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি। সর্বশেষ আপনি জানেন যে আন্দোলন সংগ্রামে আমাদের নওগাঁ জেলার মধ্যে বদলগাছির ইয়েটা অনেক ব্যাপক ছিল। সে ভিশন 2030 সেই প্রচারণা এবং প্রায় 1 বছর যাবৎ আমরা এই যে তারেক রহমানের নেতৃত্বে যে যুগপৎ আন্দোলনে যে দলগুলো ছিল তারা যে 31 দফা করেছে, সেই 31 দফা নিয়ে কাজ করা। আপনার সার্বিক যে রাজনৈতিক যে কাজগুলো, এগুলোর বাইরে যেটা আমাকে করতে হয়েছে, আমার মনে আছে আমি বোধহয় 3 বছর ট্রেনে ঘুমাতাম এরকম যে আমি হয়তো সকালবেলা হয়তো আমার এলাকায় আন্দোলন করলাম বা মিছিল করলাম, মিটিং করলাম, করে আবার রাতে ট্রেনে আমাকে ওই ট্রেনে ঘুমাইতে হইতো, আবার সকালে এসে কেন্দ্রে, যেহেতু আমি কৃষক দলের কেন্দ্রের জয়েন্ট সেক্রেটারি, কৃষক দলে এসে কাজ করতে হতো। তবে এই যে কাজগুলো করেছি এটার কোনো রিগ্রেট নাই বা কিছু পাবার আশাই না। আমরা মনে করি আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক, এবং শহীদ জিয়ার সৈনিক কথাটা কিন্তু অনেক বড়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে বিএনপি নামক একটা দল দিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জীবন আদর্শ আমাদেরকে দিয়ে গেছে, যে কৃষি নিয়ে যে কাজগুলো করতে উনি করে গেছেন, সেগুলো আমাদের মধ্যে কিন্তু ব্যাপক অনুকরণীয়। এবং এই কৃষকদেরকে নিয়ে আপনাকে বলি, এবারও আমি প্রত্যেকবারের মতো এবারও আমি গ্রামে গ্রামে, বিশেষ করে ইরি মৌসুমে যে এত গরম হয়, কৃষকদের মাঝে স্যালাইন বলেন কিংবা কৃষকদের খাবার বলেন কিংবা তাদের সুপ্রিয় পানি ব্যবস্থা, সেই মাঠে মাঠে যে বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের মাধ্যমে আমরা সেই কাজগুলো করেছি। এই ইতিমধ্যে আমরা আরও একটা কাজ হাতে নিয়েছি, যেটা হচ্ছে যে কৃষকরা যেন বাজারে যেয়ে তাদের কৃষিপণ্য সরাসরি বিক্রি করতে যেয়ে যেন তাদেরকে বাজারের হাটের যে করের বোঝা যেন যাদের উপর না আসে, সেই ব্যাপারে আমরা গণস্বাক্ষর কর্মসূচি করতেছি এবং এটা চলমান থাকবে। আমাকে যদি আগামীর সংসদ নির্বাচনে যদি তারেক রহমান মনোনয়ন দেয়, আমার সংসদীয় আসন হচ্ছে নওগাঁ 3। এটাকে নওগাঁ 3 বললেও এটা মানে সরকারি ভাষায় বলা হয় সংসদীয় আসন 48। এই 48 আসনে যদি দেশনায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া যদি আমাকে আগে যেরকম এতদিন আমাকে উনি যেরকম স্নেহের চোখে দেখেছেন, আমি বিশ্বাস করি যে এবারও হয়তো মনোনয়ন দিবেন। তো যদি ওনারা মনোনয়ন দেন, ইনশাল্লাহ আগামীতে এই আসনটা আমি দলকে উপহার দিতে পারবো। শুধু তাই নয়, মানে ওয়ান অফ দ্য হাইস্ট ভোট এই আসনে বিএনপি পাবে আমার মনে হয়। কাজেই এখানে আপনাদের সবার সহযোগিতা দরকার, দোয়া দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের সেবার জন্য আসছি, মানুষের সেবার জন্য জনাব তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমরা দলের হইলেও আমরা সেই দলের থেকেই, দল যাকে মনোনয়ন দেবে আমরা তারই নির্বাচন করব। কারণ আমরা দলেরই সেবক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি, বেগম খালেদা জিয়ার দল বিএনপি, জনাব তারেক রহমানের দল বিএনপি। আর জিয়া পরিবার যখন বেঁচে থাকবে তখন এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। এই আসনে যদি কোনো দিন আল্লাহ যদি জনগণের সেবা করার সুযোগ দেয়, তাহলে আমি মনে করি যে আমি প্রথমে যে কাজটা করতে চাই আসনে শিক্ষক নিয়োগ। সবচেয়ে মেধাবীরাই শুধুমাত্র নিয়োগ পাবে এখানে। দ্বিতীয় কথা হচ্ছে এই আসনে আমি কোনো মাদকের কোনো কিছু রাখবো না। এই আসনে
এর জন্য আমাকে যে লেভেল পর্যন্ত যেতে হয় আমি সেই কাজই করব। তৃতীয় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই আসনে কোনো দুর্নীতি থাকবে না। চতুর্থতে যে জিনিসটি থাকবে এই আসনে সেটি হচ্ছে কোনো দলবাজেরা দলকে বিক্রি করতে পারবে না, শহীদ জিয়ার আদর্শকে নিয়ে কেউ ভেজাল করতে পারবে না এই আসনে অন্তত। চতুর্থত আমি মনে করি এই আসনের কৃষকেরা সবচেয়ে বড় মূল শক্তি। কৃষকদের বীজ, সার, কীটনাশক এবং সেচ ব্যবস্থাগুলোর মধ্যে ইনশাল্লাহ আমরা 31 দফার আলোকে এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা স্বচ্ছতা নিয়ে আসব এবং কৃষকদের সুযোগ সুবিধা বহুলাংশে বেড়ে যাবে এই আসনে। চতুর্থত যেটা বিষয় হচ্ছে এই আসনের মানুষ একটা শ্রেণী আছে যারা শ্রমিক, যারা দিন এনে দিন খায়, যারা ছোট ছোট ব্যবসা করে, যারা ভ্যান চালায়, যারা চার্জার চালায়, এই শ্রেণীর মানুষগুলোকে তাদের সরকারি প্রণোদনা নেয়ার জন্য কোনো প্রকার কোনো রাজনৈতিক কোনো নেতার পাশে তাদের যেতে হবে না এবং আমাদের নেতা তারেক রহমান ফ্যামিলি কার্ড করেছেন, সেটার মাধ্যমে সুষ্ঠুভাবে বন্টনের ব্যবস্থা করা হবে। এবং সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই আসনের বিশেষ করে বদলগাছি 1757 সালের একটা উপজেলা হলেও এই উপজেলাটা অনেকভাবে অবহেলিত। এই উপজেলাটাকে একটা মডার্ন উপজেলায় পরিণত করা হবে এবং রাস্তাঘাট প্রশস্ত করা হবে। এখানকার সামগ্রিক সুযোগ সুবিধা এমন করা হবে যে বদলগাছির মানুষ যেন অন্য কোনো জায়গায় যেয়ে আর বাজারঘাট করতে না হয়, স্বাস্থ্যসেবা নিতে না হয়। স্বাস্থ্যসেবার কথায় আসি আমি, আমার এই আসনের কোনো কর্মীকে স্বাস্থ্যসেবার জন্য ঢাকায় যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে এইটা যেন আমাদের উপজেলা সদরগুলোতে এই আসনের লোকজন পায়, সেই ব্যবস্থা করা হবে যদি আল্লাহ কোনো দিন আমাকে এই আসনের সেবা করার সুযোগ দেয়। আর সবশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে রাজনীতি করতে পারছি, হাসিনা পালিয়ে গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আগামীতে প্রতিষ্ঠা হোক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকুক, মানুষ শান্তিতে থাকুক। মানুষের শান্তিটাই বড় জিনিস, মানুষের ভালোবাসাটাই রাজনীতির বড় জিনিস। রাজনীতিতে এসেছি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, সেই ভালোবাসাটা পাচ্ছি এবং আমার দলের নেতা তারেক রহমানের স্নেহ পাই। এর চেয়ে বেশি কিছু চাওয়ার এবং পাওয়ার আমার নেই। আপনি আরেকটা যেটা কথা বলেছেন যে বিগত দিনে আমি কি কি অ্যাক্টিভিটিস করেছি যে দল আমাকে সিলেক্ট করবে। দেখুন, অ্যাক্টিভিটিসের প্রথম কথা আমি বলবো যে রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন সংগ্রামে আমার মনে হয় যে দেশবাসী শুধু জানে না, আপনারা মিডিয়ার লোকেরাও জানেন এবং এলাকার লোকেরাও জানেন যে আমি সর্বোচ্চ এবং সর্বাগ্রে ছিলাম, সবার আগে ছিলাম, বাড়ি ঘরে কোনো দিন থাকতে পারিনি। এবং দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে এলাকার লোকজনের জন্য আমি যা করেছি সেটা শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন এবং তাদের রাজনৈতিকভাবে সচেতন করা বলেন, দুঃসময়ে জনগণের পাশে দাঁড়ানো বলেন, বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, কোভিডের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, ক্রীড়াঙ্গনের কথা বলেন, তরুণদেরকে নিয়ে খেলাধুলায় উৎসাহিত করা বলেন এবং সেই শিক্ষাঙ্গনে এই বিরোধী দলে থাকবার পরেও এবং আমার ছাত্র জীবন থেকে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের এলাকার আমার যে অবদান এবং সর্বোপরি দলকে যেভাবে সুসংগঠিত করেছি। আমি কিন্তু এইবার প্রথমবার সভাপতি নয় এই দলের, আর আমি ঘরের মধ্যে বসে সভাপতি নয়, কাউন্সিল করে স্টেডিয়ামে কিন্তু আমি দলের দায়িত্ব পেয়েছি এবং আমার নেতা কৃষক দলের নেতা জনাব হাসান জাফির তুহিন এবং শহীদুল ইসলাম বাবুল ভাই বলতে পারবেন যে আমি কেন্দ্রে কীরকম আন্দোলনের সংগ্রামে সময় দিয়েছি। কাজেই আমার মনে হয় দলকে সার্ভ করবার মতো সকল যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং সময়, আমার মনে হয় এটা পারফেক্ট সময় আমার জন্য। এই সময়টাই দেশকে কিছু দেওয়ার জন্য এবং দেশের জন্য কাজ করার জন্য। বিগত 17 বছরে অনেকেই ঘরের মধ্যে ছিলেন, কিন্তু জনাব তারেক রহমান আন্দোলনের সময় উনি যে যে নির্দেশনা দিয়েছেন আমাদের বিভাগের মাধ্যমে, জেলার মাধ্যমে এবং কখনো কখনো সরাসরি আমার সাথে ফোনে উনি যেভাবে যখন যেখানে আন্দোলনের জন্য যে যে নির্দেশনা দিয়েছেন সেখানে আমার ভূমিকা এবং সরাসরি অংশগ্রহণ এবং কোনো কোনো জায়গায় শুধু অংশগ্রহণ নয়, এই আন্দোলনের জন্য উনি যা যা করতে বলেছেন আমি সমস্ত কাজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করেছি। আমি মনে করি যে উনি আমাকে এবার নমিনেশন দিবেন এবং আমার মনে হয় যে আমি দলকে এবং দেশকে সার্ভ করার জন্য একজন
পারফেক্ট ক্যান্ডিডেট।